সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে লেখার অপরাধে শিবির অভিযোগে ৬ বছর আগে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। তার মৃত্যুর দিনই বিবিসিকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে আজ ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব, আমার দেশের স্বার্থ দেখব। সাক্ষাৎকারে ভারতের আধিপত্যবাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডন বৈঠক, তার দেশে ফেরা, আগামী নির্বাচন, সাম্প্রতিক রাজনীতি, ৩১ দফা ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। বিএনপি নেতা তারেক রহমানের সাক্ষাৎকারের আলোকে আজকে সম্পাদকীয় সবার আগে বাংলাদেশ। আর এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক, এবং রাফে সালমান রিফাত, প্রধান সমন্বয়কারী আপ বাংলাদেশ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। নির্বাচনে শিক্ষক সহ সবার সহযোগিতা চান তারেক রহমান। ক্ষমতায় গেলে দাবি পূরণে কমিশন গঠনের প্রতিশ্রুতি। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। সংস্কারে বাধায় নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে জবাবদিহি করতে হবে, যুক্তরাষ্ট্র থেকে ফিরে তাহের। ফেব্রুয়ারিতে ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত। নির্বাচন কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে শাপলা প্রতীক চেয়ে ফের আবেদন এনসিপির, জমা দিল 7টি নমুনা। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নেতাদের। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, আওতায় আসতে পারে অন্য দলও। ট্রাইব্যুনাল আইন সংশোধনে ভোটের পথ বন্ধ শেখ হাসিনা সহ বহু সাবেক মন্ত্রী এমপির। এবং মোটরসাইকেলে এসে চলন্ত প্রাইভেট কারে মুখোশধারী দুর্বৃত্তের গুলি। চট্টগ্রামের হাটহাজারীতে প্রাণ গেল বিএনপি কর্মীর, রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ। বাবুল ভাই, মোস্তফা কামাল ভাই এবং রাফে সালমান রিফাত, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাবুল ভাই, যেহেতু আজকে তারেক রহমানের প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ করব, শুরুতেই আপনার দলের যেহেতু অন্যতম প্রধান, তার ব্যাপারে আপনার কাছ থেকে শুনতে চাই। তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেটি 2 পর্বে প্রকাশিত হয়েছে, গতকালকে 1 পর্ব এবং আজকে আরেক পর্ব। আজকের পর্বে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো আসলে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে ভারতের আধিপত্যবাদ বিরোধিতার জায়গা থেকে মানুষের যে প্রশ্ন, সেই প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন। আপনাকে প্রশ্ন করার আগে আমি গভীরভাবে স্মরণ করতে চাই আবরার ফাহাদকে, বুয়েটে যাকে ভারতের সাথে বিভিন্ন চুক্তির বিষয় আওয়ামী লীগ আমলে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে গভীর রাতে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তার মৃত্যুর পর আসলে পুরো দেশের সব শ্রেণীর মানুষ, আওয়ামী লীগের বাইরে সবাই ফুঁসে উঠেছিল। এবং সেই দিনই তারেক রহমান যখন এই কথাগুলো বলেন, তখন বাংলাদেশের মানুষের কাছে আসলে কি ধরনের বার্তা বিএনপি দিতে চায়? ধন্যবাদ আপনাকে। আমার 2 সহালোচক, আমার প্রিয় মানুষ মোস্তফা কামাল ভাই, রাফে সালমান রিফাত, আমাদের দর্শক শ্রোতা, সবাইকে আমার সালাম। তারেক রহমানের দীর্ঘদিন পরে তারেক রহমানের এই সাক্ষাৎকার বিবিসি বাংলায়। কার্যত তারেক রহমান তো নিষিদ্ধই ছিল, আইনগতভাবে তারেক রহমানকে বাংলাদেশের মিডিয়া নিষেধ করে রাখা হয়েছিল এবং কোর্টকে ব্যবহার করে করা হয়েছিল। এটা একটা বিরল ঘটনা দুনিয়ার রাজনীতির ইতিহাসে। তারেক রহমান তার শিকার হয়েছেন এবং তারেক রহমান শুধু সেটা না, তারেক রহমান অলিভ 11 থেকে শুরু করে যত মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন, ডিজিএফআইয়ের পাঠানো প্রতিবেদন এবং মন গড়া সব কাহিনী লাল হরফে তারেক রহমানের চরিত্র হনন করা হয়েছে, কিন্তু তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে। কিন্তু তারেক রহমানের গোটা সাক্ষাৎকারে দীর্ঘদিন পরে একটাও প্রতিহিংসামূলক শব্দ আপনি খুঁজে পাবেন না। আমরা বিগত দিনে বাংলাদেশের রাজনীতির অনেক বড় বড় নেতাদের বক্তব্য শুনেছি, তাদের সাক্ষাৎকার দেখেছি, ইন্টারভিউ দেখেছি, তাদের প্রেস কনফারেন্স দেখেছি। প্রথমেই খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি, জামাতকে 5 মিনিট গালাগালি করে তারপরে সাংবাদিক সম্মেলন। মানে ওই যে নদী আর গরু রচনার মতো, একেবারে নদী গরুর পারে বাঁধে নিয়ে গরু রচনা লেখার মতো বাস্তবতা, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিকভাবে। কিন্তু তারেক রহমান তার বক্তব্যে এই একেবারে মানে স্বল্প কথায়, একেবারে মেধহীনভাবে তিনি যথাযথভাবে প্রত্যেকটা কথার উত্তর দিয়েছেন, যার ন্যূনতম সমালোচনা করবার মতো বা তার বক্তৃতা নিয়ে হামলে পড়বার মতো কেউই না। তার চরম শত্রুতা তারাও এখানে খুঁজে পাবে বলে, কিন্তু প্রত্যেকটা কথা তিনি মিন করে বলেছেন এবং প্রত্যেকটা কথাই, কোনো কথাই তিনি ভাসিয়ে দেননি। যেমন আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গ বলেছেন, ওনার ওপর যে নির্যাতন হয়েছে, ওনার ভাই হারা হয়েছেন, উনি যে ভাইকে রেখেছিলেন, ওনার মাকে সুস্থ রেখে গিয়েছিলেন, তিনি এখন আর সুস্থ নেই। তিনি যে বাড়িতে থাকতেন, একটা ঘর ছিল তার, সেই ঘরের সাথে তার অনেক স্মৃতি ছিল।
তার ভাইয়ের স্মৃতি ছিল, তার সন্তানদের জন্ম হয়েছে, এই যে সামগ্রিক ব্যাপার, সেই ঘরটাও নাই, সেই স্মৃতিগুলা নাই। এই সামগ্রিক এগুলো বলতে গিয়ে তারপরে গুম হয়েছে, খুন হয়েছে, আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে উনি বলেছেন যে ন্যূনতম কোনো প্রতিহিংসার ব্যাপার না, এখানে ব্যাপারটা হলো ইনসাফের ব্যাপার, ন্যায় বিচারের ব্যাপার, বা কি বলে আইনের ব্যাপার। হ্যাঁ, সেই বিষয়গুলো উনি যেমনভাবে বলেছেন, ভারত বাংলাদেশের ইস্যুতে বলেছেন যে বাংলাদেশ সবার আগে, আমরা কখনো চাই না যে ফেলানির মতো আরেকজন ঝুলে থাকুক, আমার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকবার জন্য শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে, এবং প্রত্যেকটা বিষয় উনি এত চমৎকারভাবে, অত্যন্ত সংক্ষিপ্তভাবে, যথাযথ টু দ্য পয়েন্টে যেটা বলেছেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দীর্ঘদিন পরে এটা একটা ইতিবাচক ঘটনা হয়ে থাকবে। এবং বাংলাদেশের গোটা সংবাদ মাধ্যম বা অনলাইন তারেক রহমানের এই ভাষণ নিয়ে আমি দেখিনি যে কেউ যে নেতিবাচক কোনো প্রতিক্রিয়া দিয়েছে এখন পর্যন্ত। এই শুকরিয়া। যে তারেক রহমানের বক্তব্য, এটি বিএনপিকে আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কতটুকু আপার হ্যান্ড যেটাকে বলি আমরা, সেটা দিতে পারলো কিনা? না, একটা সাক্ষাৎকারই যে সব আপার হ্যান্ড দিয়ে দিবে, বিষয়টা এরকম না। এটা একটা অংশ, বাংলাদেশের রাজনীতির অংশ। আমরা দীর্ঘদিন পরে দেখলাম যে দাঁতখিচানি, প্রতিহিংসা, চরিত্র হনন, গালাগালি, হ্যাঁ, মেজাজ এই বিষয়ের পরিবর্তে যে রাজনীতি থেকে যে ইতিবাচকভাবে করা যায়, পজিটিভলি কথা বলা যায়, মানুষকে ইমপ্রেস করা যায়, বা কাউকে আঘাত না করে, আহত না করে, যুক্তিযুক্তভাবে, প্রাসঙ্গিকভাবে যে কথা বলা যায়, সেটা তারেক রহমান এই সাক্ষাৎকারে আমরা দেখেছি। তারেক রহমান তো বলেছেন, কিন্তু দেশের অভ্যন্তরে যারা বিএনপির নেতারা আছেন তারা কি তারেক রহমানকে বুঝতে পারছেন কিংবা তার ভাষায় কথা বলতে আচ্ছা, পারছেন? সবাই বলবে না, এটাও ঠিক, আপনি ঠিকই বলেছেন, সবাই যে সব ভাষায় বলবে, কিন্তু আপনার সূত্রটা, গোড়াটা যে ঠিক হইলো। এতদিন তো আমরা বাংলাদেশের রাজনীতি কি দেখেছি, মানে সব সার্কাসের ক্লাউনের মতো, মানে হুজুর যাহা কহেন তার মীরা তার চাইতে তিন গুণ কহেন, তৈরি করা হয়েছিল কিছু মানে প্রোপাগান্ডা, গালাগালি, এইসবের জন্যে কিছু লোককে অ্যাপয়েন্টই করা হয়েছিল। সেই রাজনীতি তো এখন নাই। এই যে আমরা টকশো করতেছি, কারকে তো গালাগালি, প্রতিহিংসা, মারামারি, সেই অবস্থা কি আছে? এটা তো বাংলাদেশের রাজনীতির একটা ইতিবাচক পরিবর্তন। হ্যাঁ, একদিনেই আপনি সব, শুধুমাত্র আগস্ট হয়েছে বলে আপনি সব যদি আশা করেন যে একটা সুইচ দিলাম আগস্টের আর বাংলাদেশ একেবারে সিরাতুল মুস্তাকিম মিটে গেল, দুধার মধুর নহর হয়ে গেল, সেটা সম্ভব হবে না। এর জন্য সময় লাগবে, এর জন্য একটা সমাজ বিপ্লব লাগে। জি, অনেক ধন্যবাদ বাবুল ভাই। জি। কামাল ভাই, আপনার কাছে একটু পরে আসছি, যেহেতু জি। আপনি রাজনীতির বাইরের মানুষ। আমি একজন রাজনীতিবিদ, রাফি সালমান রিফাত আছেন আপ বাংলাদেশ, নতুন একটি রাজনৈতিক দল, তার প্রধান সমন্বয়ক রাফি সালমান রিফাত। আমি যেটা শুরু করেছিলাম, আবরার ফাহাদের আজকে মৃত্যুবার্ষিকী এবং একই দিনে তারেক রহমানের কথা বলেছেন। এর বাইরে যদি আরেকটি প্রসঙ্গ জানি, আপনার ব্যক্তিগত জীবনেও আমি জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পরও বুয়েটে আবরার ফাহাদের মতোই আপনাকে হলের ভেতরে নিয়ে পেটানো হয়েছিল এবং সেখান থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সো বুয়েটে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর আপনাদের যে রাজনৈতিক চেতনা, কিংবা আপনাদের বাইরে, আপনি একটি রাজনৈতিক দলকে তখনও বিলং করতেন, সাধারণ শিক্ষার্থীদের যে রাজনৈতিক চেতনা, সেটি কিভাবে আসলে ফ্যাসিবাদ বিরোধিতায় রূপান্তর লাভ করলো? জি, ধন্যবাদ। আমার সহ আলোচকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। দেখেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2015 সালে, তার আগেও আমি ঢাকাতে এসেছি আমার এসএসসি পরীক্ষা দিয়েই। ঢাকায় নরডেম কলেজে এসে ভর্তি হয়েছিলাম 2012 সালে। নরডেম কলেজে 2 বছর পড়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আমি 12 থেকে 14 এবং 14-র পরে 15 সালের জানুয়ারি থেকে আমার ছাত্র জীবন ছিল 2022 সালের নভেম্বর পর্যন্ত, আমার মাস্টার্স রেজাল্ট হওয়া পর্যন্ত। আমাদের ফার্মেসিতে 1 বছর বেশি ছিল, 5 বছর অনার্স হওয়ার কারণে। তো এই টোটাল সময়টাকে পলিটিক্যালি কয়েকটা ভাবে দেখতে পারি। আমি যখন প্রথম ঢাকায় আসি, তারপরেই শাহবাগের একটা মানে সো-কল্ড গণজাগরণ মঞ্চ তৈরি করে একটা আন্দোলন হয় এবং সে আন্দোলনের নামে বা আন্দোলনকে সামনে রেখে যেই ধরনের চর্চাগুলো করা হয়, মূলত সেই চর্চার মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ এক ধরনের মাত্রা পায়। তো সেই ফ্যাসিবাদী মাত্রার মধ্যে ওখানে যেই বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যের মধ্যে একটা ছিল হচ্ছে একটা বিশেষ গোষ্ঠীকে টার্গেট করে তাদেরকে নির্যাতন করা, নিপীড়ন করা, এটির বৈধতা উৎপাদন করা, একটা বয়ান তৈরি করা যে তারা আসলে বাংলাদেশে নাগরিক হিসেবে বসবাস করার যোগ্য না হয়তো, অথবা তাদের মানবিক কোনো অধিকার থাকতে পারে না। তাদের শুধু মানবিক অধিকার না, হয়তো পশু প্রাণীকেও কেউ এইভাবে গেস্ট রুমে নিয়ে গিয়ে জাস্ট যদি সন্দেহ হয় যে সে শিবির হইতে পারে, অর্থাৎ সে হয়তো নামাজ পড়ে বা তার হয়তো দাড়ি আছে বা প্যান্ট বা পায়জামাটা টাকনুর উপরে পড়ে, সো এই কারণে সে শিবির হইতে পারে। সো শিবির হইলে
তাকে রাতের বেলা গেস্ট রুমে ডেকে নিয়ে আসা যায় তার হলের রুম থেকে, এবং ধরে নিয়ে সারা রাত পেটানো যায় হচ্ছে আর কারা কারা শিবির আছে এখানে এটা বের করার জন্য। সো এই জিনিসটা শুরু হয় আসলে ওই তারও আগে থেকে। আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই তাদের ব্যাড ইন্টেনশন ছিল যে ক্ষমতাকে কুক্ষিগত করতে হবে। ক্ষমতা কুক্ষিগত করতে হইলে অপোনেন্ট যারা আছে, রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে, তাদেরকে সিঙ্গেল আউট করে এক এক করে ঘায়েল করতে হবে। তো প্রথম তারা ঘায়েল করা শুরু করে শিবিরকে টার্গেট করেই। শিবিরকে টার্গেট করে হচ্ছে একটা ঘটনার মধ্য দিয়ে তারা চিরুনি অভিযান পরিচালনা করে সেই 2010 সালেই, এবং তারপরে আপনার জামাতকে টার্গেট করে। রাফেজ সালমান রিফাতের কাছে একটা প্রশ্ন, কৌতূহল, সরি না বলা, আচ্ছা আপনারা তো প্রকাশ্যেই শিবির করেছেন জানাশোনা তখন, না কিন্তু আপনাদের যখন এই গেস্ট রুমে নিয়ে মারতো শিবির সন্দেহে, তখন আপনাদের শিবিরের যারা ছাত্রলীগ করতো তাদের কি ভূমিকা দেখেছেন? আচ্ছা একটু ভাই, আপনারা এই ন্যারেটিভটা বারবার দেখানোর চেষ্টা করছেন যে না, ইটস এ ন্যারেটিভ, এবং চেষ্টা করা হচ্ছে এই ন্যারেটিভটাকে প্রতিষ্ঠিত করতে যে শিবিরের যারা আছে তারাই ছাত্রলীগে ঢুকে তারাই নির্যাতন করতো শিবিরকে। সো এটা খুব অ্যাবসার্ড একটা ন্যারেটিভ। এই প্রসঙ্গে আমি একটু আজকে ছাত্র দলের প্রার্থী যিনি জিএস ক্যান্ডিডেট ছিলেন, আমি তার প্রসঙ্গে একটু টানতে চাই। তিনি একটি কথা বলেছেন আবরার ফাহাদ প্রসঙ্গে এবং শিবিরকে উদ্দেশ্য করে আমি ওইটা হ্যাঁ, শিবির যদি প্রকাশ্য রাজনীতি করত তাহলে আবরার ফাহাদকে মরতে হতো না, তখন শিবিরকে মরতে হতো, আমাকে মরতে হতো, বা আমরা যারা শিবির করেছি ক্যাম্পাসে তাদেরকে মরতে হতো। কিন্তু তাহলে কি আপনাদের বদলে আবরার ফাহাদ মারা গেলে এরকম কি বিষয়টা দাঁড়ালো? না, মানে আবরার ফাহাদ হচ্ছে ছাত্রলীগের হিসাবে, অর্থাৎ ছাত্রলীগ নির্যাতন করতো, নিপীড়ন করতো, তাদের হিসাবে এটা একটা কোলাটারাল ড্যামেজ, যে এটা শিবিরই মানে অধিকাংশ সংখ্যাটা শিবিরই হয়, মাঝে মাঝে দুই একটা এরকম কোলাটারাল ড্যামেজ হয়ে যায়। মানে দেখা যায় যে সে অ্যাকচুয়ালি শিবির না, তাকে সন্দেহ করা হয়েছে শিবির হিসেবেই, কারণ তার যে জীবন আচরণ, তার যেই বক্তব্য বিবৃতি, এটা শিবিরের জীবন আচরণ বক্তব্য বিবৃতির সাথে মেলে। এই প্রসঙ্গত আমি একটি উদাহরণ দিই। আবরার ফাহাদের যে ফেসবুক আইডি আছে, সেই ফেসবুক আইডিতে অ্যাবাউট সেকশনে যদি যান তাহলে সেখানে অনেকগুলা কোটেশন পাবেন। তো এখানে অনেক কোরআনের আয়াত আছে, এখানে ভালো ভালো কথা আছে যেগুলা নীতির কথা, সততার কথা, আদর্শের কথা। সো ছাত্রলীগ বেসিকলি এই যারা নীতির কথা, আদর্শের কথা, কোরআনের আয়াত, হাদিস, এই জিনিসগুলো ফলো করে বা এই জিনিসগুলো প্রচার করে, তাদেরকে শিবির হিসেবে, স্বাভাবিক, শিবির একটা ইসলামী ছাত্র সংগঠন। সো শিবিরকে আইডেন্টিফাই করার, আচ্ছা আমরা এই প্রসঙ্গটা একটু চেঞ্জ করি, যেহেতু আপনি নিজে এখন শিবিরের সাথে নেই, আপনি এখন আপ বাংলাদেশ নামে একটি সংগঠনের প্রধান। আমি বাবুল ভাইয়ের ওই প্রশ্নটার একটু সামান্য অ্যাড্রেস করি। সেটি হচ্ছে, দেখেন, শিবিরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে প্রথমে। ডিহিউম্যানাইজ করার পরে, অর্থাৎ তাদের যখন এই যে বয়ান উৎপাদন করা হয়েছে, তাদেরকে হত্যা করা ছাড়াও নির্যাতন করা, নিপীড়ন করা, এটা চালানো জায়েজ। এবং তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা প্রকাশ্যে ছাত্র শিবিরের রাজনীতি করত তাদেরকে মানে এক ধাক্কায় বের করে দেওয়া হয়েছে। এটা অবশ্য আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে প্রতিষ্ঠানগুলো থেকে বের করে দিয়েছে। তো শিবিরের আরেকটা প্যাটার্ন আছে, আরেকটা চরিত্র আছে, তারা আদর্শিক একটা মানে ছাত্র সংগঠন। সো তাদেরকে ওই আদর্শটা চর্চা করতে হয়। সো ফলে দেখা গেছে যে শিবিরের রিক্রুটমেন্ট হয় বেসিক্যালি আপনার। ঠিক আছে, আপনি কি এখনো শিবিরের সাথে সম্পৃক্ত আছেন? না, আমার তো ছাত্র। তাহলে না, কিংবা জামায়াতের সাথে কি আপনি সম্পৃক্ত না, আছেন? আমি জামায়াতের সাথে। তাহলে জামায়াত কিংবা শিবিরের পক্ষ হয়ে তাদের বক্তব্যগুলো দেওয়া আমার মনে হয় না যে আসলে আমার ওই সময়ের প্রসঙ্গগুলো নিয়ে আসছেন। সো আমি যেহেতু ছাত্র জীবনে যাই, তারেক রহমানের আজকের বক্তব্যের প্রেক্ষাপটে যদি বলি, আপনি যেই সমস্যাগুলো ফেস করেছেন পুরো বিশ্ববিদ্যালয় জীবন এবং গত 15 বছরে আপনাদের পূর্ববর্তী রাজনৈতিক সংগঠন আপনার জামায়াত কিংবা শিবির ফেস করেছে, তারেক রহমানের বক্তব্যের পর কি মনে হয় বাংলাদেশে এই চর্চার কখনো হবে কিংবা হওয়ার সুযোগ আছে? না, আমি ইতিবাচকভাবে দেখি, কারণ বাংলাদেশে একটা বিশাল বড় ঘটনা ঘটে গিয়েছে। 2024 সালের যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তি এক জায়গায় আসছে, নামে বেনামে। মানে কেউ নিজের ব্যানার নিয়ে আসে নাই, কিন্তু একটা ব্যানারের আন্ডারে সবাই এক জায়গায় আসছে এবং এক জায়গায় এসে এই ফ্যাসিবাদী গোষ্ঠীকে বিতাড়িত করে দিয়েছে এবং তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। তো বর্তমানে আমরা যেই ধরনের পলিটিক্যাল সহাবস্থান এবং কালচার দেখছি, এটি যদি আমরা ধরে রাখতে পারি, আমরা যদি আবার আমাদের মধ্যে কেউ ফ্যাসিস্ট না হয়ে উঠি, তাহলে আমি মনে করি যে আমাদের সামনের দিনের রাজনৈতিক যে পথ চলা,
সেটি ইতিবাচক হবে। ধন্যবাদ রিফাত, আপনার কাছে আমি আবার আসবো। কামাল ভাই, আপনি দুজনের কথাই শুনলেন, জি, খুব মনোযোগ দুজন দিয়ে রাজনীতিবিদ, দুজনের রাজনৈতিক তাদের যে দৃষ্টিভঙ্গি সেটি থেকে কথা বলেছেন। একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে তারেক রহমানের বক্তব্যে আসলে কি মনে হলো, এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে তার এই বক্তব্য কতটা ভূমিকা রাখবে? জি, একটা মাত্রা যোগ করবে অবশ্যই, বা এরই মধ্যে করেছে, আর যোগ করেছে বলে আমরা আজকে আলোচনা করছি তার বক্তব্য নিয়ে। সম্ভবত 17-18 বছর পরে তিনি গণমাধ্যমের সাথে কথা বললেন, সাক্ষাৎকার দিলেন, সাক্ষাৎকার দিলেন। ওখানে ছোট্ট করে গণমাধ্যমকেও একটা চপেটাঘাত তিনি করে দিয়েছেন। সেখান থেকে আমাদের মেসেজ নিতে হবে, বা মেসেজ নেওয়ার বিষয় আছে। প্রশ্ন করা হয়েছিল যে 17-18 বছর পর কেন গণমাধ্যমের সাথে ওনার কথা বলা। খুব সুন্দর করে তিনি বলেছেন যে যারা প্রশ্ন করেছেন তারাও জানেন কেন 17-18 বছর পরে ওনাকে এই সুযোগ দেয়া হলো। এটা মনে করি আমাদের একটা বিশ্লেষণ করার বিষয়। সেই সাথে দু একটা কথা যোগ করেছেন যে সরকারের দিক থেকে নিষেধাজ্ঞা ছিল, বা আইনগতভাবে সাংবাদিকরা বা আমরাও কি চেষ্টা করেছি কখনো তার সাথে কথা বলার বা তার কথা তুলে আনার, এই প্রশ্নটা কিন্তু তিনি শুনেছেন। এর মধ্য দিয়ে তিনি কিন্তু যেমন বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, আমাদেরও বোধহয় একটু উপলব্ধি করার বিষয় আছে যে আমরা কখনো কখনো আইনের কারণে হোক, রাজনৈতিক শক্তি মহাশক্তির প্রভাবে হোক, যে একটু যে নিজস্বতা হারিয়ে ফেলি, যে আমাদেরও যে করার কিছু থাকে বা করার কিছু আছে, আমরা ওই কিন্তু সুযোগটা তখন নেই কি না। কোর্টের নিষেধাজ্ঞার পরে আসলেই কিছু করার ছিল সাংবাদিকদের? অবশ্যই ছিল, কিছু ছিল বলেই তিনি মিন করেছেন, কোনো না কোনোভাবে ছিল। আমাদের দিক থেকে আমরা গরজটা বোধ করিনি। তো এই গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে তারেক রহমান অত্যন্ত প্রাসঙ্গিক ভারত প্রশ্নে। বাবুল ভাইও বোধ জেনে থাকবেন বা বলতে ওনার সমস্যা হয়ে থাকতে পারে। আমি পেয়েছি অসংখ্য লোক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পর্যন্ত, তারা মাঝে মধ্যে বিএনপির জন্য তারা খুব দরদি হতেন যে বিএনপিটা কিভাবে টিকবে। অর্থাৎ আওয়ামী লীগের জন্য তাদের এত দরদ নাই, বিএনপির জন্য যত দরদ। তাহলে কিভাবে বিএনপি টিকবে? যদি না তারেক রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়, তাহলে ভারত কিন্তু বিএনপিকে বড় পছন্দ করবে। এটা ছিল বিএনপির প্রতি আওয়ামী লীগের একটা উতলা ভালোবাসা। এই পরামর্শটা তারা নিয়মিত দিতেন। দেখা গেছে বিএনপি কিন্তু এগুলোতে অ্যাটেনশন দেয়নি। ওই জায়গাতে এসে তারেক রহমান আজকে যে বক্তব্য দিয়েছেন, আমি মনোযোগ দিয়ে শুনেছি, ভারত প্রশ্নে অত্যন্ত সাবধানে বক্তব্য রেখেছেন তিনি, এবং কৌশলী। একটা হচ্ছে পরিষ্কার করেছেন যে বাংলাদেশে যে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, এটার জন্য বিএনপির করার কিছু নেই, মানুষ হয়েছে। খুব গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু। আবার প্রতিহিংসা প্রথমে নাকচ করেছেন, পরবর্তীতে তার নির্যাতনের কথা বলেছেন, তার উপর যে নিপীড়ন হয়েছে, সাথে আবার স্মরণ করে দিয়েছেন এটা শুধু তার উপর বা তার পরিবারের উপর নয়, এরকম উদাহরণ শত শত হাজারো হাজারো। এই কারণে বাংলাদেশে এই জুলুমের, এই নির্যাতনের একটা বিচার হওয়া উচিত। অত্যন্ত টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি খেয়াল করেছি। একইভাবে তাদের যেই মিত্র দল বা সমমনা দল জামাত থেকে ভারত প্রশ্নে বক্তব্য ছিল বা আওয়ামী লীগ প্রশ্নে বক্তব্য ছিল যে ক্ষমা করে দিয়েছি। আজকে আপনি দিনব্যাপী দেখেন এটা বেশ এই দুই ন্যারেটিভ নিয়ে খুব আলোচনা সমালোচনা বিশ্লেষণ হচ্ছে। তো এর মধ্য দিয়ে সামনের দিনগুলো কিছুটা অবশ্যই পরিষ্কার হবে, বিশেষ করে বাংলাদেশের ভারত প্রশ্ন। গতকালকেও ভারতের দিক থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল, আওয়ামী লীগ প্রশ্নেও, আমাদের নির্বাচন প্রশ্নেও। তো এটা অবস্থানে কিছুটা বোধহয় পরিবর্তন দেখা যাচ্ছে। জি, কিছুটা পরিবর্তন, কিন্তু দিনের শেষ ভাগে আমরা খেয়াল করলাম নিউজ টেবিল থেকে যেটা, যে আমরা যে টোনটা দিয়েছি নিউজের, আরও কিছু কিছু গণমাধ্যম, যে সম্ভবত একটা বোঝাপড়ার দিকে যাচ্ছে, শেষ ব্রিফিংয়ে মনে হলো আসলে তা নয়। তারা যেটা সর্বশেষ পর্যন্ত পরিষ্কার করেছে, আমরা বুঝতে হয়তো ভুল করেছি, যেটা পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে। সাথে বার্তা দিয়েছেন যে বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে তারা বড় অপেক্ষমান। এই সাথে আরও যোগ করেছেন যে নির্বাচনটা কেমন হয় সেটা তারা দেখবেন, আর একটা নির্বাচিত সরকারের জন্য তারা যেমন অপেক্ষা করছেন, ইনক্লুসিভ নির্বাচনটা বাংলাদেশে কোন পর্যায়ে ইনক্লুসিভ হয় সেটাও তারা দেখছেন। তার মানে ওখানে একটা মেসেজ আছে। তো এই দুই মেসেজের মধ্য দিয়ে বোধহয় খুব ভয় পাওয়ার মতো অবস্থা নেই। এই কারণে অন্তত বিএনপির জন্য আমাদের অবজারভেশন সেটা, যে যেখানে তারেক রহমান একটা আপদ, এই আপদটা বিএনপির থেকে সরালে বিএনপির অবস্থা ভালো হবে, কিন্তু বিএনপি ওইটাকে নিয়েই কিন্তু ধারণ করে সামনে এগিয়েছে এবং প্রমাণ করেছে যে ওগুলো ছিল শুধুই জুজুর ভয় দেখানো। ওই বাস্তবতায় কিন্তু বিএনপি এখন আছে।
আর আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে তারেক রহমান সাহেব যে টেকনিক্যালি বক্তব্য রেখেছেন অথবা যে একটা উদার মনোভাব ওনার আছে, এমনকি এনসিপির প্রশ্ন একটু আছে। দেখা গেছে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে, বিশেষ করে মধ্যম সারির মধ্যে ওই বোধ অথবা উপলব্ধি অথবা প্রকাশভঙ্গিতে কিন্তু মারাত্মক ভিন্নতা আছে, একটা আক্রমণাত্মক ভাব আছে। বিশেষ করে জামাতের সাথে এর মধ্যে তাদের যে বিরোধটা যেই পর্যায়ে গেছে, এতটুকু কাম্য ছিল না। নির্বাচনের আগে একটু বিভেদ হবে হয়তো বা হয়ে থাকে। তারেক রহমান সাহেব কিন্তু এই বিষয়েও একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি এটা নিয়ে উদ্বিগ্ন নয় এবং উদ্বিগ্ন হওয়ার বিষয়ও নয় এটা। কিন্তু আমরা খেয়াল করি যে বিএনপি এবং জামাত যে বক্তব্যে সাম্প্রতিক সময়ে কথা বলছে, জামাত সম্পর্কে আওয়ামী লীগ যা যা বলতো ওগুলো এখন বিএনপি কাভার করে দিচ্ছে। আবার বিএনপি সম্পর্কে এবং তারেক রহমান সম্পর্কে হেন বাজে কথা নাই যেগুলো জামাতের দিক থেকে অথবা ইসলামী আরও অন্য অন্য দু তিনটি দল থেকে অবিরাম কিন্তু আসছে, যেগুলো আওয়ামী লীগ আগে বলতো। তো এর মধ্য দিয়ে একটু আশঙ্কা কিন্তু আমাদের থেকে যাচ্ছে যে তাদের মধ্যে একটা বিরোধ বেঁধেছে। যদি শুধু এটা নির্বাচন কেন্দ্রিক বিরোধ হয় এক হিসাব, কিন্তু এটা যদি অবিরাম চলতে থাকে এই টোনে, এই মাত্রায়, সামনে বোধহয় আমরা সংঘাতের আরেকটা পর্যায়েও দেখতে পারি। এরই মধ্যে প্রায় প্রত্যেক দিনে আপনি দেখছেন কোথাও না কোথাও কিন্তু সংঘর্ষ হচ্ছে। আজকে আপনার এখানেও দেখানো হয়েছে যে একটা মৃত্যুর ঘটনাও আছে। আপনি খতিয়ে দেখতে যান যে স্থানীয়ভাবে একটা সংঘাত মুখর অবস্থা বেশ কয়েকটি এলাকায়। এমনকি খন্দকার দেলোয়ার যে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, তার পরিবারের কাছে চাঁদাবাজির যে মামলা মাত্রায় হয়েছে। তার পরিবারের উপর চাঁদাবাজিটা হয়েছে, এটা কিন্তু আগামী কয়েকদিন একটা আলোচনার বিষয়। তো এগুলো আমাদেরকে একটু একটু করে বাজে বার্তা দিচ্ছে, যেটা তারেক রহমান সাহেবের যে আহ্বান, যে অনুরোধ, সেটার সাথে কিন্তু খুব একটা মিলছে না। অর্থাৎ সার কথা হচ্ছে ওনার বক্তব্যের স্পিরিটের সাথে বিএনপির কারো কারো বক্তব্যের স্পিরিটও যাচ্ছে না, আবার আচরণগত একটা তফাতও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ওই জায়গায় যদি বিরোধটা আবার আওয়ামী লীগ যে পর্যায়ে করেছে ওই রকম চলে যায়, এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলা দরকার, এটা আমার ছাত্র জীবনের অভিজ্ঞতা। আমরাও দেখেছি ছাত্রলীগ ছাত্র শিবির একটা সংঘর্ষ হতো। তাহলে এই সংঘর্ষটাকে ক্যাশ করা, রাজনীতিতে বলা হয় যে ক্যাশ করার একটা অভ্যাস আছে। খুব অল্প সময়ের মধ্যে দেখা যেত যে ছাত্রলীগ একটা পোড়া পতাকা সামনে নিয়ে আসতো, আর সব বাদ কিন্তু, আর কে কত মার খেয়েছে বা মৃত্যু হয়েছে কিনা তার চেয়ে একটা পোড়া অথবা আধা পোড়া পতাকা সামনে এনে ঝুলাতো, বাংলাদেশের পতাকা, যে এটা শিবির এই পতাকাটা পুড়িয়েছে। আবার শিবির কি করত, ব্যাপক সংঘাত হয়েছে বিকাল নাগাদ একটা পোড়া বই নিয়ে আসতো, বলতো যে একটা কোরআন শরীফ পোড়ানো হয়েছে, এটা ছাত্রলীগ করেছে। অর্থাৎ বিষয়গুলো হালকা, কিন্তু ওই যে মানুষের মনোভাবের মধ্যে একটা প্রভাব তৈরি করা, গত কয়েকদিন কিন্তু আমরা আবার এই নমুনাটা দেখছি। এটা আমাদেরকে কিন্তু একটু একটু ভয় জাগাচ্ছে। আবরারের বিষয় এনেছিলেন শুরুতে আপনি, আমার স্পষ্ট মনে আছে নিউজ টেবিল থেকে, যে একা একা ভাবতাম যেগুলো আমরা নিজেরাই বা কি জার্নালিজম করছি। প্রথম খবর হচ্ছে মৃত্যু হয়েছে, তাহলে এখানে দুঃখবোধের বিষয়, আর ধর্মীয়ভাবে ভাবতে গেলে ইন্নালিল্লার বিষয়। কিন্তু দেখা গেল দ্বিতীয় বাক্যে আসছে যে শিবির সন্দেহে হত্যা করা হয়েছে। যেহেতু শিবির সন্দেহে হত্যা করা হয়েছে, অতএব হত্যাটা অত্যন্ত জায়েজ আছে, ন্যারেটিভ ডে এরকম। তখনও আমি কিন্তু এই গণমাধ্যমে আপনার এখানেও বলেছি যে এটা বাজে প্রবণতা। আজকে শিবির সন্দেহে হত্যা করা হচ্ছে, যদি না কখনো এমন দিন আসে যে ছাত্রলীগ সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখছি, কিন্তু এটা দেখেন প্রত্যেক দিন দেখছি যে ছাত্রলীগ সন্দেহে 3 জনকে পাকড়াও করেছে জনতা, যুবলীগ সন্দেহে 3 জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এগুলো কিন্তু ধাপে ধাপে, অর্থাৎ বাজে প্রবণতা থেকে আমরা কিন্তু বের হতে পারিনি। অথচ সামনে কিন্তু ভালো ভালো উদাহরণ আছে। একটু বলে শেষ করি 30 সেকেন্ডে। এবারে যে আন্দোলনটা, এই আন্দোলনটা কিন্তু বলে কয়ে হয়নি, কোনো ঘোষণা দিয়ে আন্দোলন হয়নি, ঘোষণা দিয়ে ঐক্য হয়নি, আন্দোলন করতে করতে ঐক্যটা হয়ে গেছে। অর্থাৎ এই ঐক্যটা স্বাভাবিকভাবেই অত্যন্ত পোক্ত ঐক্য, পরীক্ষিত ঐক্য। কিন্তু অল্প কয়েকটা দিনের মধ্যে দেখেন এই পরীক্ষার মধ্যেও যে গোলমাল ছিল, আমার 2 সহ আলোচকের কথায় কিন্তু একটু একটু কিন্তু বেরিয়ে এসেছে। তো এই গোলমালটা আমরা কিন্তু আশা করি না। মোস্তফা কামাল ভাই, এই গোলমালটা আসলে বাংলাদেশের মানুষও চায় না যে গোলমালটা আসলে গোলযোগের দিকে যায়। বাবুল ভাই, আপনার কাছে আমি ওই বিষয়টাই একটু প্রশ্ন করতে চাই, যেটি নিয়ে তারেক রহমান সাহেব বলেছিলেন, সম্ভবত গতকালকের প্রসঙ্গটা এসেছিল, যে যেমন আওয়ামী লীগের বিচার তিনি চেয়েছেন, যদি আওয়ামী লীগের বিচারের পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় জামায়াত যদি কোনো ভুল থাকে সেটার দায়ও তাদেরকে নিতে হবে, কিংবা সেটার প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে।
এই জায়গাটা কি আসলে আপনাদের যে রাজনৈতিক অবস্থান জামায়াতের ব্যাপারে এটা স্পষ্ট করেছে কিনা? না, সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গে, এবং সেই প্রসঙ্গে উনি পরিষ্কার করেছেন যারা অন্যায় অনিয়ম গুম খুন বা দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন, টাকা পাচারের সাথে, তাদের বিচার যেমন আইনের মধ্য দিয়ে হতে হবে। তারপর আবার প্রশ্ন করছেন যে জামাতের একটা ৭১-এর যে ভূমিকা, সেই প্রসঙ্গে উনি স্বপরিণত হয়ে বলেন নাই, ওনাকে প্রশ্ন করা হয়েছে। ওইভাবেই উনি বলেছিলেন যে ৭১ সালে যদি তাদের কোনো রাজনৈতিক দলের বিতর্কিত কোনো ভূমিকা থেকে থাকে, তার উত্তর তার জবাব তো তারাই দিবে, এইভাবে উনি বলেছেন। এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো আপনিও বলবেন, আমিও বলবো, উনিও বলবে, বরং উনি অনেক সাবমিসিভলি বলেছেন। এটা অনেকে আরো কি বলে, জটিল করে বলে, আরো মানে স্ট্রেংথ দিয়ে বলে, হ্যাঁ, বোল্ড করে বলে যে ৭১-এ জামাত শিবির বা রাজা তাদের যে ভূমিকা, গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ, আওয়ামী লীগের যদি মানবতাবিরোধী বিচার, কিন্তু উনি যেটাকে আহত না করবার জন্য উনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, এবং এটা সেই কাউকে প্রশ্নের উত্তর তো আহত, আসলে বিএনপি দিবে না, হ্যাঁ, জামায়াতকেই দিতে হবে। জামাতকেই তো দিতে হবে। সেটা কামাল ভাইয়ের প্রসঙ্গ যদি ধরে একটু বলি, যে কথাটা তিনি বারবার বলছিলেন, আওয়ামী লীগ যেই ভাষায় জামায়াতকে কিংবা শিবিরকে বলতো সেই ভাষায় বিএনপি এখন তাদের বিরুদ্ধে বলছে, আওয়ামী লীগ বিএনপিকে যেই ভাষায় বলতো সেই ভাষায় জামায়াত শিবির বিএনপিকে বলছে। আপনারও কি তাই মনে হয়, কিংবা এরকমই কি আসলে চলবে রাজনীতিতে? হ্যাঁ, হচ্ছে না এই কথা অসত্য না। আক্রমণ প্রতি আক্রমণ বিশেষ করে অনলাইনে হচ্ছে। প্রথম ৩ দিনের মধ্যেই শুরু হয়ে গেছে এটা। যখন কোনো কিছুই হয় নাই, এবং ছাত্র নেতৃত্বের মধ্য থেকেও কেউ কেউ বলেছে। বিষয়টা হলো এরকম যে আওয়ামী লীগ দেশে নাই, বিএনপি, মানে এরকম একটা ধারণা হয়েছে যে বিএনপিকে যদি এখন আমরা কোণঠাসা করে দিতে পারি, তাহলে তো যেভাবে চলতেছে এইভাবেই আমরা চালাইতে পারবো। হ্যাঁ, এরকম একটা মাইন্ডসেট কারো কারোর মধ্যে তৈরি হয়েছিল যে আমরা তো সব পারি। বিশেষ করে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে এমন একটা তৈরি হইলো যে এই নেতৃত্বটা তাদের কারণে, তাদের জন্যে, তাদের নেতৃত্বে তারাই করেছে। প্রথম তাদের একটা ধারণা হলো। হ্যাঁ, যদিও যারা এই নেতৃত্ব দিয়েছে তারা যদি এখন ডাক দেয় যে আয় রাজুতে আয়, তখন যদি ১ লক্ষ লোক আসছে, ২ লক্ষ ৫ লক্ষ লোক আসছে, এখন ১০০ লোক যাবে কিনা সন্দেহ। এটা আবার এটাও কিন্তু তাদের ক্রিয়েট করা। তোরা যদি এই রাজনীতি করতে না আসতো, বা ওই আওয়ামী লীগের তারা এসে সাথে বিএনপিরও তারা, ওই ধরনের স্লোগান প্রথম থেকেই হয়েছে। আওয়ামী লীগ গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে। বা এরকম বলা হয়েছে দুনিয়ার ইতিহাসে এমন কোনো ক্ষমতায় আসার আগেই তাদের পতন চায় একটা রাজনৈতিক দল, এইভাবেও বলা হচ্ছে। এক সাপে নৌকা, ধানের শীষ, ২ সাপের ১ বিষ। মির্জা আলমগীর, মির্জা কাদের, এটা সেকেন্ডে থার্ডের থেকেই শুরু হয়ে গেছে। কিন্তু এটা একটা পরিকল্পিত ক্যাম্পেইন। তখন এইসব অন্যায় অনিয়ম বা বিএনপির বিরুদ্ধে এত অভিযোগেরও প্রশ্ন ছিল না। সেই বাস্তবতার মধ্যে কিন্তু এই যে অসুস্থ রাজনীতির আর একটা প্র্যাকটিস শুরু হয়ে গেল, যেটা খুবই দুর্ভাগ্যজনক। তারপরে এই যে অনলাইনে যেসব গালাগালি তুলাতুলি, যেটা একসময় আমরা ২০১০ সাল ১১ সালে সিপি গ্যাং, আওয়ামী লীগের একটা অনলাইন গ্রুপ ছিল, কি ভয়ঙ্কর গালাগালি তারা করতে পারতো, ভয়ঙ্কর গালাগালি। এবং তার এগেনস্টে আমরা জেড ফোর্স নামে একটা গ্রুপ তৈরি করেছিলাম তাদের প্রোটেস্ট করার জন্য, ভালো করেছিলাম আমরা, এবং তারা মোটামুটি তাদেরকে আউটই করে দিয়েছিলাম। সেটা শুধু গালাগালি নয়, শুধু ন্যারেটিভ দিয়ে, সৃষ্টিশীলতা দিয়ে সেগুলো আমরা করেছিলাম। কিন্তু এরপরে এই যে আবার অনলাইনে শুরু হয়ে গেল যে একটা ফেক আইডি, বট আইডি, এইগুলো দিয়ে শুধু বিএনপি কেন বা নারী বা নানান শ্রেণীর মানুষকে হইলেই কোণঠাসা করা, গালিগালাজ করা, বা এবং সেটা আমাদের এই প্র্যাকটিক্যাল ফিল্ডেও হয়েছে রাজনীতির, যে আমরা যেভাবে একজন আরেকজনকে আক্রমণ করছি, ইদানিং দেখতেছি এই মানে ইসলামিক রাজনৈতিক দলগুলা শুধু আবার কাউন্টার হেফাজতে ইসলাম বা খেলাফত আন্দোলন মজলিস যেভাবে বলতেছে এরা মুনাফেক, এরা বলতেছে এরা মুনাফেক, এরা বলতেছে এনে ভোট না দিলে জাহান্নামে যাইতে হবে, এরা বলতেছে এনে ভোট না দিলে না দিলে জান্নাতে যাইতে পারবেন না, ১৮ কোটি মানুষের। আমাদের এই যে বক্তব্য রাজনীতিকে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে, এটা মানে আবার একটা অশুভ রাজনীতি বাংলা। আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, ১ মিনিট উত্তর দিবেন। সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক বিষয়ে তারেক রহমান বলেছেন যে তাদের কাজ হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া। এই কাজটা তারা কতটা ভালো বা মন্দভাবে করতে পারছেন, তার উপরই তাদের সাথে সম্পর্কের উষ্ণতা বা শীতলতা সেটি নির্ভর করবে। নিশ্চিতভাবেই। শোনেন, এই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে আপনি যদি সব আশা করেন, যারা আশা করেছেন তারা বাংলাদেশকে সুইজারল্যান্ড বানাই দিবে, বাংলাদেশকে সব শান্তির নহর বয় দিবে, দুধের সমুদ্র দিয়ে দিবে, এটা অ্যাবসার্ড তাদের পক্ষে। এটা তারা পারবে না, এটা তাদের কাজও না, এই ক্যাপাবিলিটি তাদের নাই। অনেকে আশা করেছিলেন ৫ বছর রাখতে হবে, অনন্তকাল রাখতে হবে, কিয়ামত, নির্বাচন হইলেই ভয়ঙ্কর হবে, নির্বাচন হইলেই ফ্যাসিস্ট হয়ে যাবে, নির্বাচনের নামই মুখে আনা যাবে না। প্রথম তো এরকম একটা অবস্থা হয়ে গেল। ঈদের মসজিদে জেনে দেন, শুধুমাত্র আমরা বলেছি নো, দিস ইজ নট ওয়ে।
এটা কোনো ওয়ে হতে পারে না এই ধরনের এই গভর্নমেন্ট। যারা বলেছে এখন তারাই এখন কয় তাড়াতাড়ি বিদায় হও, অতর্ব, অজঙ্গল, বিশ্বাস করা যায় না, মুনাফেক, কথা রাখে নাই, হ্যাঁ প্রতারণা করেছে বলছে তো। দেখেন বিএনপি যে কথা 1 বছর আগে বলে, তারা 1 বছর পরে এসে সেটা বাবুল ভাই, আমাদের সময় একদম শেষের দিকে, আপনার কাছে আবার ফিরতে পারবো কিনা জানি না। রিফাত, আপনার কাছে এমনি একটা প্রশ্ন করব যে তারেক রহমানের বক্তব্যের প্রেক্ষিতে যদি নির্বাচন যেভাবে করে হওয়ার কথা তিনি বলছেন, সেই নির্বাচন কিংবা জামায়াতের ক্ষেত্রে তার যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে আপনি তো যেহেতু একটি অন্য দল করেন, এখন আপ বাংলাদেশ করছেন, আপনারাও কি তারেক রহমানের মতো করেই ভাবছেন যে নির্বাচনের মাধ্যমেই আসলে, কিংবা তারেক রহমান একটা কথা বলেছেন যে বিএনপি এককভাবে দল মানে সরকার গঠন করে তিনি বিশ্বাস করেন, আপনারাও কি তাই বিশ্বাস করেন কিনা? দেখেন এখানে অনেকগুলো প্রেক্ষাপট আছে আর কি। জি, তারেক রহমান অনেকবারই বলেছেন যে তারা ক্ষমতায় আসলে একটা জাতীয় সরকার করতে চান। মানে সব দলকে সঙ্গে রেখেই কাজ করবেন। পরিষ্কার যে আসলে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে গত 17 বছরে এক ধরনের বিরাজনীতিকরণ করার কারণে, মানে আসলে ওইভাবে রাজনীতি ছিল না, ফলে রাজনীতিতে একটা জেনারেশনাল শিফটিং ঘটে গিয়েছে। সো ফলে এখন একটা শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতা যতদিন না পূরণ হচ্ছে, ডেমোক্রেসিতে ফাংশনাল একটা ব্যালেন্স তৈরি করতে না পারলে আসলে ডেমোক্রেসিটা ফাংশনাল থাকে না ওইভাবে। তো ফলে এই শূন্যতার মধ্যে এই ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের সময়, এই ঐক্যটা আমাদেরকে আরও একটা সময় পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রের মেরামত হচ্ছে, সংস্কার হচ্ছে। কারণ রাষ্ট্রটা আসলে রাষ্ট্র নাই, রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলো, সিস্টেমগুলো সব ধ্বংস করে ফেলছে গত 16 বছরে আওয়ামী লীগ। একই সাথে রাষ্ট্রের রাজনৈতিক পরিমণ্ডলে দেখেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, এবং আপনি যদি ভোটের হিসাবও করেন, যদি আওয়ামী লীগকে ভোট দিতেও আনা হয়, আমার মনে হয় না 24-এর এই গণ অভ্যুত্থানের পরে মানে আওয়ামী লীগকে মানুষ ভোট দিবে। ভোটের আগে তো অবশ্যই তার বিচারের প্রশ্ন আছে, তার যে ক্রিমিনালরা আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সো এই যে একটা শূন্যতা বিরাজ করছে, এই শূন্যতার মধ্যে আসলে যারাই ক্ষমতায় আসুক, সেটা বিএনপি হোক বা অন্য কোনো দল হোক, তাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এই যে মৌলিক কাজগুলো, বিচার করা এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা, রাষ্ট্রটাকে রাষ্ট্র হয়ে ওঠার ক্ষেত্রে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এই কাজটি করতে হইলে এই ফ্যাসিবাদ বিরোধী সকলকে একসাথে নিয়ে কাজ করতে হবে। রিফাত, আপনাকে ধন্যবাদ। কামাল ভাই, আপনার জন্য 1 মিনিট সময় আছে। আপনি কি মনে করেন যে বিএনপি এককভাবে ক্ষমতায় আসতে পারবে, এবং এককভাবে ক্ষমতায় আসলে তারা হচ্ছে সবাইকে নিয়ে কাজ করবে? আসলেই সেই উদারতা তারা দেখাচ্ছেন। তো কিছু দৃষ্টান্ত আছে ক্ষমতায় না গেলে দেখানো যাবে না, কিছু কথা আছে যে ক্ষমতায় গেলে করব, তো না যাওয়া পর্যন্ত প্রমাণ নেই, কিন্তু কয়েকটা প্রমাণ কিন্তু এরই মধ্যে আছে। যেহেতু আমাদের সামনে ভোটের কোনো জরিপ কিন্তু আসলে নেই, পরপর টানা 3টা মেয়াদ আমাদের সামনে যে নির্বাচন, ওখান থেকে আমরা কোনো অঙ্ক নির্ধারণ করতে পারি না, এমনকি 2008-এরটা থেকেও পারি না। রাইট। তো এরপরও দৃশ্যমান যেটা, যে বিএনপি এককভাবে শক্তিশালী দল, তো ওই জায়গার থেকেও তারা কমিটমেন্ট দিচ্ছে যে এককভাবে বিজয়ী হলেও অন্যান্যদেরকে নিয়ে সরকার গঠন করবে। এটা উদারতার পরিচয় একটা। আরেকটা পরিচয় হচ্ছে গত মাস কয়েক ধরে আপনি দেখেন এত বড় একটা দলকে ছোট্ট খাট্ট দল যেভাবে নাকানে চুবানে খাওয়াচ্ছে, আমাদের সমালোচনা করছে, আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলে যে বুক মাটিতে লাগিয়ে ফেলা। বিএনপি কিন্তু আক্রমণের শিকার, চরম আক্রমণের শিকার। এরপর বিএনপি কিন্তু খুব শালীন করে জবাব দিচ্ছে। এটাও এক ধরনের উদারতার প্রমাণ। কিন্তু এর মধ্য দিয়ে যারা বিরোধী দল হবেন, অথবা যাদের অবস্থান নিজেরাও উপলব্ধি করতে পারছেন যে ছোট, তাদের উপলব্ধির বিষয় আছে। অনেক ধন্যবাদ শেষ হয়ে এসেছে। আমরাও বিশ্বাস রাখতে চাই যে বাংলাদেশের ভবিষ্যতে এবং বর্তমানে যারা রাজনীতি করছেন, ভবিষ্যতে রাজনীতি করবেন, তারাও সবসময় সবার আগে বাংলাদেশ এই বিষয়টি মাথায় রেখে রাজনীতি করবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের সম্পাদকীয়। সবাইকে ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।